আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। জাভেদ হোসেন। প্রথমে সংবাদ শিরোনাম। সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ির সুবিধা বাতিল সংক্রান্ত আইন মন্ত্রিসভায় অনুমোদন। পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকাকে যুক্ত করা হলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে। জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের। বিশ্ববাজারে জ্বালানির মূল্য বহুগুণ বাড়লেও দেশের সাধারণ মানুষের কথা বিবেচনায় রেখে জ্বালানি তেলের দাম সামান্য বাড়িয়েছে সরকার, জানালেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। রপ্তানিকারকদের জন্য কম সুদে প্রি শিপমেন্ট ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক। যুক্তরাষ্ট্রের জন্য উপযুক্ত এবং লাভজনক না হওয়া পর্যন্ত ইরানের সঙ্গে চুক্তি নয়, ট্রাম্প। এবং জাকার্তায় এশিয়ান গেমসের নারী হকির বাছাইয়ে চাইনিজ তাইপের সঙ্গে ৫-৫ গোলে ড্র করেছে বাংলাদেশ। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। বর্তমান অর্থনৈতিক বাস্তবতার নিরিখে জাতীয় সংসদের সদস্যদের জন্য বিদ্যমান শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে গতরাতে মন্ত্রিসভার বৈঠকে সংসদ সদস্য পারিতোষিক ও ভাতাদি সংশোধন আইন ২০২৬-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া মন্ত্রিসভার বৈঠকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকাকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা সহ আরও এক প্রস্তাব ও ২ আইনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংসদ সদস্যদের পারিতোষিক ও ভাতাদি সংক্রান্ত ১৯৭৩ সালের আদেশ অনুযায়ী সংসদ সদস্যরা শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা ভোগ করে আসছিলেন। তবে বর্তমান বিশ্ব ও দেশীয় অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এবং সংসদ নেতার দূরদর্শী দৃষ্টিভঙ্গির আলোকে এই বিশেষ সুবিধা বাতিলের প্রস্তাবটি মন্ত্রিসভায় পেশ করা হলে তা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। এতে আরও বলা হয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকার প্রশাসনিক সীমাবদ্ধতা দূর করতে একে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং ঢাকা ওয়াসার অন্তর্ভুক্ত করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ ও গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার প্রকল্পের অংশটুকু সুষ্ঠু প্রশাসনিক ও ভূমি ব্যবস্থাপনার স্বার্থে ঢাকা জেলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। মন্ত্রিসভার বৈঠকে পুঁজিবাজার ও বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থায় দক্ষ জনবল নিয়োগের পথ সুগম করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা সংক্রান্ত শর্ত বিলুপ্ত করা হয়েছে। বিএসইসি আইন ১৯৯৩ এবং বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন ২০১০ সংশোধনের মাধ্যমে এই বয়সসীমার বাধা দূর করা হয়েছে। ইতিপূর্বে এই বয়সসীমা যথাক্রমে ৬৫ ও ৬৭ বছর ছিল। মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও নেপালের মতো এশীয় দেশগুলোর অভিজ্ঞতার আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে আন্তর্জাতিক পরিমণ্ডলের সাথে মিল রেখে জাতীয় চা দিবস পালনের তারিখ সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সাথে সংগতি রেখে এখন থেকে বাংলাদেশের ৪ জুনের পরিবর্তে প্রতি বছর ২১ মে জাতীয় চা দিবস পালিত হবে। ভারত, চীন ও শ্রীলঙ্কা সহ বিশ্বের প্রধান চা উৎপাদনকারী দেশগুলো এই দিনে আন্তর্জাতিক চা দিবস পালন করে থাকে। বৈশ্বিক এসডিজি অর্থায়ন ঘাটতি মোকাবিলা এবং ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে জরুরি ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ইকোসক ফাইন্যান্সিং ফর ডেভেলপমেন্ট ফোরাম ২০২৬-এর সাধারণ বিতর্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরী এ আহ্বান জানান। তিনি বলেন, ভূরাজনৈতিক সংঘাত, উন্নয়ন সহায়তা কমে যাওয়া,
জলবায়ুজনিত অভিঘাত, বাণিজ্য প্রতিবন্ধকতা এবং জ্বালানি খাতের অনিশ্চয়তা উন্নয়নশীল দেশগুলোর নীতিগত পরিসর ক্রমেই সংকুচিত করছে। এ প্রেক্ষাপটে টেকসই ও মসৃণ উত্তরণ নিশ্চিতে এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর অনুরোধ জানায় বাংলাদেশ। দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পুনরুদ্ধারে সাম্প্রতিক অগ্রগতির কথাও তুলে ধরেন সালাউদ্দিন নোমান চৌধুরী। তিনি বলেন, বর্তমান সরকার সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা, ব্যবসায়িক আস্থা পুনর্গঠন, ব্যাংকিং খাত শক্তিশালী করা, বিনিয়োগ বৃদ্ধি এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য সরাসরি সহায়তা সম্প্রসারণে অগ্রাধিকার দিচ্ছে। জাতিসংঘে বাংলাদেশের এই স্থায়ী প্রতিনিধি আরও জানান, ঋণের ব্যয় হ্রাস, অকার্যকর অবকাঠামো সম্পর্কিত ঋণ পরিহার এবং প্রযুক্তি স্থানান্তরের মাধ্যমে উৎপাদনশীল ও কর্মসংস্থানমুখী খাতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ প্রবাহ নিশ্চিত করা সময়ের দাবি। একই সঙ্গে একটি অধিক প্রতিনিধিত্বশীল বৈশ্বিক আর্থিক কাঠামো গড়ে তোলা, জলবায়ু ন্যায় বিচার নিশ্চিত করা, ক্ষয়ক্ষতি মোকাবিলায় কার্যকর উদ্যোগ গ্রহণ এবং পাচার করা সম্পদ যথাযথ মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার উপরও তিনি গুরুত্ব আরোপ করেন। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিশ্ববাজারে জ্বালানির মূল্য বহুগুণ বাড়লেও দেশের কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের কথা বিবেচনায় রেখে জ্বালানি তেলের দাম সামান্য বাড়ানো হয়েছে। সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সরস্বতী জ্ঞান মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এর আগে অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, সংবেদনশীল, স্থিতিশীল, সহনশীল ও মানবিক দেশ গঠন করতে চায় সরকার। সংকট নাই এ কথা বলাটার কোনো সুযোগ নাই। সংকটটা আছে, সংকট দেশের ভিতরে না, সংকট হচ্ছে দেশের বাইরে। এটা বাংলাদেশের যেরকম সংকট, সারা বিশ্বে একই সংকট। বরঞ্চ আমরা একমাত্র দেশ খুব দেরি করে কিছু মূল্য বৃদ্ধি করেছি জ্বালানির। কৃষকের চিন্তা করে, শ্রমিকের চিন্তা করে, সাধারণ নিম্নবিত্ত মানুষের আয়ের কথা চিন্তা করে আমরা অনেক দেরিতে মূল্য বৃদ্ধি করেছি, তাও খুবই সামান্য। আমাদের তুলনা আপনি দেখবেন বিশ্বের বিভিন্ন দেশে বহুগুণ বেশি। আমি ওয়াশিংটনে দেখলাম দ্বিগুণ হয়ে গেছে জ্বালানি। বাংলাদেশে 10%, 15% হয়েছে। তাও এইভাবে উচ্চ মূল্য যেভাবে আমরা বিদেশ থেকে আনতে হচ্ছে, সরকারের তো একটা সামর্থ্যের সীমাবদ্ধতা আছে। তো এই জায়গাতেও আমরা সকলে মিলে দেশটা তো চালাতে হবে এবং সরকার চলে জনগণের ট্যাক্সের টাকা। সুতরাং আমাদের কিন্তু খুব সাবধান হতে হবে এখানে। এর জন্য আমাদের সকলে মিলে নিজেদের মধ্যে কৃচ্ছতাও সাধন করতে হবে, আবার সাথে সাথে যাতে লাইট অফ না হয়, যাতে ম্যানুফ্যাকচারিং বন্ধ না হয়, মানুষের কাজকর্মে কোনো অসুবিধা না হয়, আমরা চেষ্টা চালিয়ে দিই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল ফোরকানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর শামীম উদ্দিন খান, উপাচার্যের প্রফেসর ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন, মন্দিরের প্রতিষ্ঠাতা অদুল অনিতা ট্রাস্টের চেয়ারম্যান অদুল কান্তি চৌধুরী, বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া, প্রফেসর তাপসী ঘোষ রায় উপস্থিত ছিলেন। রপ্তানিকারকদের জন্য কম সুদের প্রি শিপমেন্ট ঋণ চালু করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের 10,000 কোটি টাকার রপ্তানি সহায়ক প্রাক অর্থায়ন তহবিল থেকে এ খাতে 5,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ব্যাংকগুলো 2% সুদে এ তহবিল নিয়ে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ 5% সুদে ঋণ বিতরণ করবে। রপ্তানি পণ্য জাহাজীকরণের আগের ব্যয় মেটাতে ব্যবসায়ীরা এ ঋণ নিতে পারবে। বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্তে রপ্তানিকারকদের মধ্যে ইতিবাচক সাড়া দেখা গেছে। ব্যবসায়ীরা বলছেন, কম সুদে ঋণ পাওয়ায় দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে রপ্তানি বাণিজ্যে গতি বাড়বে। পুঁজির সংকট কমলে বৈশ্বিক মন্দার মধ্যেও শ্রমিকদের নিয়মিত বেতন ভাতা দেওয়া সহজ হবে। এতে শ্রমিক অসন্তোষও কমবে। তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এর সভাপতি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর রপ্তানিমুখী খাতের জন্য দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে। 5% সুদে 5,000 কোটি টাকার এ তহবিল ব্যবসায়ীদের জন্য বেশ সহায়ক হবে এবং আমাদের রপ্তানি অনেকটা বৃদ্ধি পাবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, মধ্যপ্রাচ্য ও ইউরোপের চলমান সংঘাত সহ বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে তৈরি পোশাক খাত সহ রপ্তানিমুখী খাত চাপের মধ্যে রয়েছে। এ অবস্থায় রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখা, উৎপাদন সচল রাখা এবং বৈদেশিক মুদ্রা প্রবাহ বাড়াতে প্রি শিপমেন্ট ঋণ খাতে পুনঃ অর্থায়ন তহবিল চালু করা হয়েছে।
গত ৯ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সব ব্যাংক এ তহবিল থেকে পুনঃ অর্থায়ন নিতে পারবে। এই স্কিমের মেয়াদ 2030 সালের ডিসেম্বর পর্যন্ত। কোনো একক প্রতিষ্ঠান একই সময়ে সুদসহ সর্বোচ্চ 200 কোটি টাকার বেশি ঋণ নিতে পারবে না। ধারাবাহিকভাবে কমছে দেশে বনাঞ্চল, কমছে বৃক্ষ আচ্ছাদিত এলাকা। ক্ষয়িষ্ণু বনাঞ্চলে জীববৈচিত্র্য ফিরিয়ে আনতে নির্বাচনী ইশতেহারে অংশ হিসেবে 25 কোটি বৃক্ষরোপণের অঙ্গীকার করে বিএনপি। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে এবার 1,500 কোটি টাকার প্রকল্প নিতে যাচ্ছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়। জুন মাসে বৃক্ষরোপণের এ কর্মসূচি উদ্বোধনের কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। সংশ্লিষ্টরা বলছেন, আগামী 5 বছরের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী এ 3 ধাপে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর ফলে জলবায়ুর বিরূপ আচরণ থেকে রক্ষা পাবে বাংলাদেশ। সুমন মাহমুদের রিপোর্টে বিস্তারিত। বিএনপি নির্বাচনী ইশতেহারে আগামী 5 বছরের মধ্যে দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ, 10,000 নার্সারি উদ্যোক্তা সৃষ্টি, 6 লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টির কথা বলা হয়েছে। বর্তমানে বনভূমি রয়েছে 17,84,000 হেক্টর। এই কর্মসূচি বাস্তবায়ন করতে সরকার ইতিমধ্যে 1,500 কোটি টাকার একটি প্রকল্প নিয়েছে। আগামী জুন মাসে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে এই কর্মসূচিরও উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। দেশের প্রতিটি অঞ্চলের স্বতন্ত্র ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, পরিবেশগত প্রয়োজনীয়তা ও আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনা নিয়ে 25 কোটি বৃক্ষরোপণকে 6টি খাতে ভাগ করা হয়েছে, যা আগামী 5 বছরের মধ্যে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী এ 3 ধাপে বাস্তবায়ন করবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়। বিশেষজ্ঞরা বলছেন, এই মহৎ উদ্যোগের ফলে জলবায়ুর বিরূপ আচরণ থেকে রক্ষা পাওয়া পাশাপাশি নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের হাত থেকেও রক্ষা পাবে। দেশে 25 ভাগ যে বনভূমির যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা আমরা নাই। তাহলে সরকারের যে 5 বছরে 25 কোটি বৃক্ষ, এটা কিন্তু যুগান্তকারী পদক্ষেপ এই কারণে যে এটা শুধু বৃক্ষর বিষয় না। বৃক্ষ যেমন পরিবেশে তাপমাত্রা কমাবে, পরিবেশে অক্সিজেনের যে সাপ্লাইটা বাড়ায়, ঠিক তেমনি বৃক্ষের সাথে কিন্তু বায়োডাইভার্সিটি সম্পর্ক আছে। বৃক্ষের সাথে আপনার হচ্ছে যে পাখপাখালি থেকে শুরু করে কীট পতঙ্গ সবাই মিলে যে ইকোসিস্টেম, সেই ইকোসিস্টেমটাকে রক্ষা করার জন্য বৃক্ষরোপণ খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি আপনি যদি সঠিক জায়গাতে বৃক্ষরোপণ করা যায়, তাহলে নদীর পাড় রক্ষা থেকে শুরু করে আপনার হচ্ছে যে নান্দনিক পরিবেশ তৈরি করা, সেই কাজগুলোতে লাগবে। সেই জন্য বৃক্ষরোপণটা সবসময় আমরা বলি যে বৃক্ষরোপণটা একটা দেশের প্রাধিকার হওয়া উচিত। কিন্তু দুঃখজনক যে আমরা অনেক সময় অনেক প্রকল্পের নাম দিয়ে বৃক্ষ কেটেছি এবং সেই বৃক্ষগুলো কাটার পরে অনেক সময় জাস্ট লোক দেখানোর জন্য বৃক্ষ লাগিয়েছি, কিন্তু সেটা আবার দেখাচ্ছে বিদেশি বৃক্ষ। নগরের বায়ু দূষণ ও তাপমাত্রা কমাতে রোপণ করা হবে 1,25,00,000 গাছের চারা। এছাড়া কাঠ, কাগজ, পার্টিকেল বোর্ডের চাহিদা মেটাতে উৎপাদনমুখী বনায়ন করা হবে এ কর্মসূচির আওতায়। এতে প্রাকৃতিক বনের গাছের উপর চাপ কমবে। আর গত 1 দশকে 1 লাখ হেক্টর বনভূমি কমেছে। এছাড়াও প্রান্তিক ভূমিতে রোপণ করা হবে 3,75,00,000 গাছ। শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি অফিস প্রাঙ্গণ ও বসতবাড়ির আঙিনা ও খালি জায়গাকেও এ বনায়নের আওতায় আনা হবে। বনায়ন রক্ষার জন্য মাইট্রি মনিটরিং অ্যাপ তৈরি করা হবে। নদীর চর বা নদীর তীরবর্তী এলাকায় যেখানে নদী ভাঙন বেশি হয়, সেখানেও কিন্তু আমরা বৃক্ষরোপণের মাধ্যমে নদী ভাঙন আমরা কমাতে পারি। পাশাপাশি বৃক্ষরোপণের মাধ্যমে কিন্তু কর্মসংস্থানের সুযোগ আছে এবং এর মাধ্যমে লোকাল যে ইকোনমির একটা রিসাইক্লিংয়ের একটা সুযোগ আছে। সবগুলো সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে বৃক্ষরোপণ আমাদের প্রাকৃতিক দুর্যোগ কমাতে পারবে এবং পাশাপাশি স্থানীয় অর্থনীতি এবং পরিবেশ রক্ষা ব্যাপক একটা সম্ভাবনা তৈরি করবে। বৃক্ষরোপণ বা এই ধরনের অনেক প্রকল্প কিন্তু পরিকল্পনাহীনভাবে চলেছে এবং যার ফলে সেটা কাজে আসেনি। এখন বৃক্ষ কোথায় কি প্রজাতির গাছ লাগাতে হবে, সেই জন্য উদ্ভিদ বিজ্ঞানী যারা আছেন তাদের পরামর্শ নেওয়া উচিত। আবার এটা কোথায় লাগালে প্ল্যান হবে, সেই জন্য পরিকল্পনাবিদদের পরামর্শ নিতে হবে এবং সেটা নিয়ে সেভাবে এলাকামাফিক কমিউনিটির সাথে সম্পৃক্ত করার বিষয় আছে। তাহলে এটা একটা সামগ্রিক পরিকল্পনা মাফিক করতে হবে। কর্মসূচির ধারণাপত্রে আরও বলা হয়েছে, উপকূলীয় অঞ্চলে নতুন জেগে ওঠা চর, বন, উপকূল জুড়ে সবুজ বেষ্টনী তৈরিতে 10 কোটি গাছ রোপণ করা হবে। চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, সিলেটের পাহাড়ি অবক্ষায়িত ও দেশের মধ্য অঞ্চলের অবক্ষায়িত শালবন পুনরুদ্ধারে লাগানো হবে 5 কোটি চারা। এ কর্মসূচি পুরোপুরি বাস্তবায়িত হলে আগামী দিনগুলো হবে নিরাপদ ও সবুজায়নের মত সংশ্লিষ্টদের। সুমন মাহমুদ, বিটিভি নিউজ, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন শর্ত অনুকূলে না হলে ইরানের সঙ্গে কোনো চুক্তি করবে না যুক্তরাষ্ট্র। পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করলেও পারস্য উপসাগর অঞ্চলে সামরিক তৎপরতা বাড়িয়েছে ওয়াশিংটন। দুটি বিমানবাহী রণতরী সহ অন্তত 26টি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। সন্দেহজনক নৌযান দেখলেই গুলি চালানোর নির্দেশও দেওয়া হয়েছে। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুদ্ধ নয়, তারা আলোচনার মাধ্যমেই সমাধান চান, যদিও মার্কিন নিষেধাজ্ঞা ও চাপ সংলাপকে কঠিন করে তুলেছে। বিস্তারিত জাকিয়া জামান আনিকার টেক্সট রিপোর্টে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন লাভজনক ও উপযুক্ত না হলে ইরানের সঙ্গে কোনো চুক্তিতে যাবে না যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, ইরানের উপর পারমাণবিক হামলার পরিকল্পনা নেই ওয়াশিংটনের, তবে পারস্য উপসাগর ও আশেপাশের অঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখতে কঠোর অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। সন্দেহজনক কোনো নৌযান, বিশেষ করে মাইন স্থাপনকারী জাহাজ দেখলেই গুলি চালানোর নির্দেশ দিয়েছেন ট্রাম্প। We've never had so much ammunition. Our ships are loaded. I call them locked and loaded. They're locked and loaded. They're ready to go. We have much higher quality equipment than we did when we first started the war. এদিকে ইসরায়েল ও লেবানন যুদ্ধবিরতির মেয়াদ 3 সপ্তাহ বাড়াতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও বলেন, ইসরায়েল ও লেবাননের মধ্যে দীর্ঘমেয়াদী একটি শান্তিতে উপনীত হওয়া এবং হিজবুল্লাহকে নিরস্ত্র করার ক্ষেত্রে ওয়াশিংটনের পক্ষ থেকে অধিকতর সহায়তা করা হবে। আলোচনার কথা বললেও বাস্তবে মধ্যপ্রাচ্য ও ভারত মহাসাগর অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। বর্তমানে ওই এলাকায় 2টি বিমানবাহী রণতরী সহ অন্তত 26টি মার্কিন যুদ্ধ জাহাজ মোতায়েন রয়েছে বলে জানিয়েছে প্রশাসনের এক কর্মকর্তা। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুদ্ধ নয়, আলোচনা ও সমঝোতাই চায় তেহরান। তবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, হুমকি ও চুক্তি লঙ্ঘনের অভিযোগই সংলাপের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্প যুদ্ধ শেষ করার জন্য মরিয়া হয়ে উঠেছেন এমন ধারণাকে উড়িয়ে দিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের হাতে অফুরন্ত সময় রয়েছে। তিনি বলেন, একটি চুক্তি তখনই হবে যখন সেটি যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র রাষ্ট্রগুলো সর্বোপরি বিশ্বের জন্য যথাযথ এবং কল্যাণকর হবে। I don't want to rush it. I want to take my time. We have plenty of time, and I want to get a great deal. I want to get a deal where our nation and the world is safe from lunatics with nuclear weapons. জাকিয়া জামান আনিকা, বিটিভি নিউজ। এদিকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ থেকে আদায় করা টোলের প্রথম অর্থ পেয়েছে ইরানি কর্তৃপক্ষ। এরই মধ্যে আরোপিত টোল থেকে পাওয়া প্রথম রাজস্ব দেশটির কেন্দ্রীয় ব্যাংকে জমা পড়েছে। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা ফার্স ও আনাদুল এজেন্সি। ইরানের দাবি, টোলের পরিমাণ নগদ অর্থে পরিশোধিত হয়ে ব্যাংকে জমা পড়েছে, তবে এই পথ শুল্কের পরিমাণ কতটুকু তা এখনও জানা যায়নি। কিভাবে এই অর্থ আদায় করা হয়েছে বা কারা পরিশোধ করেছে তাও নিশ্চিত নয়। এর আগে ইরানের ডেপুটি পার্লামেন্ট স্পিকার হামিদ রেজা হাজি পাপাই বিষয়টি জানান। যুদ্ধজনিত কারণে সম্প্রতি হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায়ের পরিকল্পনার কথা জানায় তেহরান। শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ের কম্পিউটার সিস্টেমে সাইবার হামলা চালিয়ে 2.5 মিলিয়ন মার্কিন ডলার চুরি করেছে সাইবার অপরাধীরা। এটি এখন পর্যন্ত দেশটির কোনো সরকারি প্রতিষ্ঠানে হওয়া সবচেয়ে বড় সাইবার অর্থ চুরি। এই ঘটনায় পাবলিক ডাটা ম্যানেজমেন্ট অফিসের 4 জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ের সচিব হর্ষানা সুরিয়া পেরুমা জানান, চুরি হওয়া অর্থটি অস্ট্রেলিয়ার কাছে ঋণ পরিশোধের জন্য পাঠানোর কথা ছিল, কিন্তু তদন্তে দেখা যায় নির্ধারিত সেই অর্থ হঠাৎ করেই মন্ত্রণালয়ের হিসাব থেকে গায়েব হয়ে গেছে। তিনি বলেন, প্রথমে মন্ত্রণালয়ের ইমেইল সার্ভারে অনুপ্রবেশের চেষ্টা ধরা পড়ে, পরে তদন্তে এই অর্থ চুরির ঘটনা নিশ্চিত হয়। কর্তৃপক্ষ জানিয়েছে বিষয়টি নিয়ে ফৌজদারি তদন্ত চলছে। এ ঘটনায় বিদেশি আইনশৃঙ্খলা সংস্থার সহায়তাও চাওয়া হয়েছে। এছাড়া অস্ট্রেলিয়ার কূটনৈতিক প্রতিনিধিরা জানিয়েছে তারা অর্থ লেনদেনে অনিয়মের বিষয়টি সম্পর্কে অবগত আছেন এবং শ্রীলঙ্কার কর্মকর্তাদের সঙ্গে তারা সহযোগিতা করছেন। এই সাইবার চুরি শ্রীলঙ্কার জন্য বড় ধাক্কা। দেশটি 2022 সালে ভয়াবহ অর্থনৈতিক সংকট থেকে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছিল। ঠিক এই সময় সামনে এলো এই বড় চুরির ঘটনা। কেন্দ্রীয় ব্যাংক নাগরিকদের জানিয়েছে, আর্থিক ব্যবস্থাকে লক্ষ্য করে সাইবার হামলার ঝুঁকি ক্রমেই বাড়ছে, তাই সতর্ক থাকুন।
সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে 3টি গুরুত্বপূর্ণ নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে ইউক্রেন। এসব চুক্তিতে ড্রোন সহযোগিতা এবং প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের বিষয়টি গুরুত্ব পেয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আমরা সৌদিকে নিজেদের রক্ষা করতে সহায়তা করতে চাই এবং ভবিষ্যতে অন্যান্য দেশের সঙ্গে এই ধরনের অংশীদারিত্ব গড়ে তুলব। ইউক্রেন প্রশিক্ষণ কার্যক্রম, প্রযুক্তিগত দক্ষতা, সফটওয়্যার সমন্বয় এবং কম খরচে ড্রোন সরবরাহের পাশাপাশি যৌথ উৎপাদন ব্যবস্থা গড়ে তুলতে প্রস্তুত বলে জানান তিনি। এই চুক্তিগুলো এমন সময় হলো যখন ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধে জড়িয়ে পড়ার পর উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বেড়েছে। ইরানের অভিযোগ, উপসাগরীয় দেশগুলো তাদের ভূখণ্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে হামলা চালাতে সহায়তা করেছে এবং এর জবাবে এসব দেশে মার্কিন স্বার্থ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। আবারও দেশের খবর। হাটহাজারী উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে 800 কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মমিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মেজবাউদ্দিন। অনুষ্ঠানে প্রতি কৃষককে 5 কেজি করে বীজ এবং 10 কেজি করে সার বিতরণ করা হয়। এবার খেলার খবর। হকি। ইন্দোনেশিয়া জাকার্তায় এশিয়ান গেমসের নারী হকির বাছাইয়ে চাইনিজ তাইপের সঙ্গে 5-5 গোলে ড্র করেছে বাংলাদেশ। এশিয়ান গেমসের নারী হকি ইভেন্টের বাছাইয়ে এবারই প্রথম খেলছে বাংলাদেশ। খেলায় হ্যাটট্রিক করেছেন অর্পিতা পাল। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে বাংলাদেশ 2বার এগিয়ে যায়, একই সাথে ঘুরে দাঁড়ায় 2বার এশিয়ান গেমসে খেলা চাইনিজ তাইপে। এক পর্যায়ে বাংলাদেশকে কোণঠাসা করে ফেলে দলটি, তবে শেষ পর্যন্ত তাদের রুখে দিয়ে 5-5 গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। চট্টগ্রামের ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের ঐতিহাসিক বলি খেলা আগামীকাল নগরীর লালদিঘি মাঠে এবার জব্বারের বলি খেলার 117তম আসর অনুষ্ঠিত হবে। বলি খেলায় দেশের দূর দূরান্তের কুস্তিগির বা বলিরা অংশগ্রহণ করবেন। এ উপলক্ষে আজ থেকে শুরু হয়েছে বৈশাখী মেলাও। এবার 26 এপ্রিল এসএসসি পরীক্ষা থাকায় 2 দিনে শেষ হচ্ছে বৈশাখী মেলা। মেলা উপলক্ষে চট্টগ্রাম মহানগর পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। উল্লেখ্য, প্রতি বছর 12ই বৈশাখ লালদিঘির মাঠে এ বলি খেলা অনুষ্ঠিত হয়। ক্রিকেটের আরও খবর। চট্টগ্রাম আন্তঃথানা টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী আজ বিকেলে হাটাজারির ফতেয়াবাদ স্কুলের মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় বায়েজিদ থানা ও পটিয়া থানার মধ্যে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বায়েজিদ থানা ক্রিকেট দল চ্যাম্পিয়ন হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। পরে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ও রানার আপ দল সহ অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন ভূমি প্রতিমন্ত্রী সহ অতিথিবৃন্দরা। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা সহ প্রধানত শুষ্ক থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.2 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3.1 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 5টা 25 মিনিটে এবং সূর্যাস্ত 6টা 17 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালে জোয়ার ভাটার সময়সূচি। জোয়ার শুরু হবে রাত 1টা 52 মিনিটে, ভাটা সকাল 8টা 6 মিনিটে। পরবর্তী জোয়ার শুরু হবে দুপুর 2টা 17 মিনিটে এবং ভাটা শুরু হবে রাত 8টা 33 মিনিটে।